আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আজকে দুটো প্রসঙ্গে কথা বলতে চাই। একটি বাংলাদেশের ছোট্ট একটি শিশু রামিসা, এবং কথা বলবো আমেরিকা এবং ইরান প্রসঙ্গে। আমেরিকা এবং ইরান প্রসঙ্গে বেশ গুরুত্বপূর্ণ ব্রেকিং খবর আছে। আমি খুব ছোট করবো আজকের ভিডিওটা, বাট আপনাদের দেখতে হবে, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। আমি সাধারণত যে ইস্যুগুলোকে সবসময় এড়িয়ে চলতে চাই, যে ইস্যুগুলো সত্যিকার অর্থে আমাকে নিজেকে ব্যথিত করে। ধরেন, সোশ্যাল মিডিয়াতে আমি মানুষের দুঃসংবাদ খুব কম দেখার চেষ্টা করি, আমি নিতে পারি না। আর বিশেষ করে ছোট বাচ্চাদের ব্যাপারে হলে এই সংবাদগুলো আমি সবসময় ট্রল করে চলে যাই, দেখি না, পুরোপুরি দেখি না। আমার নিজের ছোট বাচ্চা আছে, তো আমি কোনো একটা ঘটনা ঘটলে আমি খুব প্যানিকড হয়ে যাই। ধরেন, আমার নিজের বাচ্চা থাকার কারণে প্রভাবটা আমার মধ্যে খুব ব্যাপকভাবে পড়ে এবং এটা লম্বা সময় ধরে পড়ে। এটা এমন না যে আমি খুব শোকাগত হয়ে যাই, বিষয়টা এই বুঝাচ্ছি না, মানে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি এবং স্বাভাবিকভাবে আমি আর কোনো কাজকর্ম করতে পারি না। এটা নিয়ে আমি ডক্টরও দেখিয়েছি আমার এই প্রবলেমগুলো নিয়ে। তো আমি যখন রামিসার এই খবরটি বারবার পড়ছিলাম, আমি পুরোপুরি পড়ছিলাম না, শুধু বুঝতে পারছিলাম যে সে ধর্ষিত হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে। এরপরে বিবরণটা আর ভালো করে পড়তে পারছিলাম না। তো আজকে আমাকে অনেকেই বারবার নক করেছেন। আমি যখন ফেসবুকে এই বিষয়গুলো নিয়ে একটু ছোটখাটো পোস্ট দিচ্ছিলাম, আমাকে অনেকে বলছিলেন যে ভাই, এটা নিয়ে একটা ভালো ভিডিও করেন। আমি আমার ওয়াইফকে বললাম যে আসলে ঘটনাটা ক্লিয়ার করো আমাকে একটু। তো সে এগুলো দেখছে, সে আমাকে পুরো বিষয়টা বলছে। আমি না আসলে আর নিতে পারিনি, মানে আমার কাছে এতটা ভয়ঙ্কর লেগেছে যে আসলে আমরা মানুষ না আমরা পশু, আমরা কোন জগতে আছি। দর্শক, আমি খুব বিস্তর এগুলো নিয়ে কথা বলতে চাই না, কয়েকটা ফ্যাক্ট তুলে ধরি। বাংলাদেশে এই ধর্ষণের ঘটনাগুলো বাড়ছে, কমছে না কেন? নাম্বার ওয়ান, আমাদের দেশে ধর্ষণের আদৌ বিচার হয়েছে কিনা আমাদের চোখে পড়েনি। আমরা জানি যে আমাদের একজন সেনা অফিসার ছিল, সিনহার কথা মনে আছে, টেকনাফে যাকে ওসি প্রদীপ মেরেছিল, এখনো তার ফাঁসি হয়নি। তার ফাঁসির নির্দেশ হয়ে গেছে, রাষ্ট্রপতি তাকে মার্জনা করেনি, কিন্তু তিনি এখনো আছেন। আমি যতটুকু জানি, রসুখার একটা খবর শুনেছিলাম, ভুল হলে আপনারা স্মরণ করে দেবেন, অনেকগুলো ধর্ষণের আসামি ছিল রসুখা, যার ফাঁসি হয়েছে। তিনি প্রায় 15-17 বছর এরকম এখনো জেলে আছেন, কিন্তু তার ফাঁসি কার্যকর হয়নি। বাংলাদেশে ফাঁসি কার্যকরের শুধু নিদর্শন আমরা দেখেছিলাম নিরাপরাধ কয়েকজন জামাতের নেতাকে। আমি সরাসরি বলছি, নিরাপরাধ। এই ব্যক্তিরা কোনো অপরাধের সাথে জড়িত, এটা সরকার প্রমাণ করতে পারেনি। এটা বাংলাদেশের প্রধান যে বিচারপতি সিনহা, তিনি আমেরিকা দিকে বলেছেন। তার মানে একজন প্রধান বিচারপতি যেটা বলেছেন সেটা সত্য বলেছেন, মিথ্যা বলেননি। পাশাপাশি যাদের আরো ফাঁসি হয়েছে, তাদের অনেক সাক্ষীরা পরবর্তী বলেছিল যে সরকার তাদেরকে চাপ দিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়াতে বাধ্য করেছে। তো সেই হিসেবে আমি বলতে পারি, জামাতের যে নেতাদের ফাঁসি হয়েছিল তারা সবাই নিরপরাধ ছিলেন। হাসিনা তাদেরকে জুডিশিয়াল কিলিং করেছেন তার ইচ্ছে মতো। এছাড়া সচরাচর আর খুব বেশি আমরা ফাঁসির গল্প শুনি না। আপনাদের মনে আছে, পুরো বাংলাদেশ ফুসু উঠেছিল আমাদের সে প্রিয় আমাদের ভাই হাদিকে নিয়ে। হাদির বিষয়টিকে আপনারা আলোচনা শুনতে পাচ্ছেন? সরকার হাদিকে দিয়ে, মানে হাদিকে নিয়ে আর কোনো মাথা ব্যথা সরকারের নাই। এরকম অনেকগুলো ঘটনা এখন বলতে পারি, তনুর কথা, এগুলো নিয়ে আসলে আর আলোচনা নাই। আলোচনা আসেন আমরা রামিসার বাবাকে যখন গণমাধ্যম প্রশ্ন করেছেন, তিনি বলছেন আমি বিচার চাই না। কেন বলেছিলেন? তিনি জানেন এই দেশে বিচার হবে না। তিনি বলছেন আমার 55 বছর বয়স, আজ পর্যন্ত আমি শুনিনি কোনো বিচার হয়েছে, কোনো সরকারের বিচার করবে না। 15 দিন থাকবে এটি, তারপর আরেকটা ঘটনা ঘটবে, এই ঘটনা ধামাচাপা পড়ে যাবে, আরেকটি ঘটনা সামনে আসবে। এই দেশের জনগণের সরি টু সে, এই দেশের জনগণের এই রাষ্ট্রের প্রতি, সরকারের প্রতি এতটুকু আস্থা নেই। আপনি ভোটে দিচ্ছেন না কি বা মেকানিজম করে দিচ্ছেন আমি জানি না, কিন্তু বলছি, এই দেশের জনগণের রাষ্ট্রের এবং সরকারের প্রতি এতটুকু আস্থা নেই, এটা প্রমাণ হয়ে গেছে। একজন ধর্ষিতা এবং কি বলবো, মানে যিনি খুন হয়েছেন তার পিতা বলছেন আমি বিচার চাই না। আমার মনে হয় সঙ্গে সঙ্গে এই রাষ্ট্র হেলে পড়ার কথা। এই রাষ্ট্রের পুরো অর্গান রামিসার বাবার পায়ের কাছে লুটুপুটি খাওয়ার কথা। রামিসার বাবার মাধ্যমে পুরো 18-20 কোটি মানুষকে প্রমাণ করার কথাই, রাষ্ট্র সোজা হয়ে দাঁড়ানোর শক্তি আছে, সেটা প্রমাণ করার উচিত। আচ্ছা, আপনারা ইসলাম বলে জঙ্গি বলেন তো না? একটু আপনাদের যারা ইসলাম শব্দের সাথে একটু যাদের আতে ঘা লাগে তাদেরকে বলি, সৌদি আরবে কয়টা ধর্ষণের ঘটনা ঘটে বলেন তো? আরব দেশগুলোতে ঘটে না। কারণ কি জানেন?
সেখানে ধর্ষণকারীর বিচার প্রকাশ্যে হয়, একদম প্রকাশ্যে সবাইকে দেখিয়ে হয়। একটা মানুষ যখন প্রকাশ্যে দেখে আর একটা মানুষকে জবাই করা হচ্ছে বা গুলি করে মারা হয়, সে মানুষটা তখন নিজে বোঝে এই অপরাধটা আমি করলে আমার সাজাটা কি হবে। আমরা বাংলাদেশে ইসলামকে ঘৃণা করি, ইসলামকে জঙ্গি বলি, ইসলামকে আমরা কি বলি, সেকেলে বলি। আমরা মনে করছি যে মানব রচিত গণতন্ত্র দিয়ে রাষ্ট্রকে আমরা সুবিচার পাবো। 54 বছরে আপনারা এত দেখলেন, এত শিখলেন, এত কি বলবো শিক্ষা নিলেন, আপনারা এখনো নেতা বাছাইতে সঠিক পথ খুঁজে বের করতে পারলেন না। সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়া দেখছি আমাদের বর্তমান সরকার দলের এক নেতা তার এলাকার এক নেত্রী, নারী নেত্রীকে ফোন করে বলছে ঢাকা থেকে নেতা আসবে, মানে বড় নেতা আসবে, তার জন্য 15-16 বছরের কচি মেয়ে রেডি করো। তো সে বলছে যে 15-16 বছরের মেয়ে, তো আমার কাছে একটা মেয়ে আসবে 13-14 বছর বয়স, বাবা রিক্সা চালায় বা ভ্যান চালায়, গরিব কিন্তু খুব সুন্দর। বয়সটা কত বলছে শুনছেন? 12-13 এরকম একটা বয়স বলেছে। সেই নারী, একজন নারী বলছে, কিন্তু ঢাকা থেকে ফোন দিছে একজন পুরুষ, দিচ্ছেন একজন এলাকার নারী নেত্রীকে। নিঃসন্দেহে এই নেত্রী কোনো একটা কাউন্সিলর হবেন বা মেম্বার হবেন, অথবা ধান পাট চাল গম চুরির একটা লাইসেন্স পাবেন, তাই তো? যারা যে মিছিলের পিছনে দেখবেন মোটা মহিলাগুলি দৌড়া, এরকম হবে। তো বলছে যে ঢাকা থেকে নেতা আসবে, তার জন্য 15-16 বছরের একটা কচি মেয়ে রেডি করো। যে নেতা গ্রামে গিয়ে এখনো কচি মেয়ে খোঁজেন, সেই দেশে কি বিচার হবে? আপনার মনে হয় বিচার হবে? যারা এই অপরাধগুলো করে তারা শেখে কোথা থেকে? আমাদের যে দেশের নেতারা, বাংলাদেশের যতগুলো এমপি আছে সব দলের, কোরআন শরীফে হাত দিয়ে জিজ্ঞাসা করেন স্ত্রী ছাড়া পরনারীর সাথে বা দলের নেতা কর্মীদের সাথে বা ব্ল্যাকমেল করে বা পদের লোভে বা কাউকে কিছু দেবের লোভে বা চাকরির লোভে কজন নেতা আছেন অন্য নারীকে ধর্ষণ করেননি? এদেরকে আমরা ভোট দিয়ে বানাই, তো আপনার মেয়ে ধর্ষিত হবে, স্বাভাবিক। এখানে অবাক হওয়ার কিছু নাই তো। আমি বলছি এখানে অবাক হচ্ছেন কেন? আমি অবাক হচ্ছি না। দুশ্চরিত্র লোককে নেতা বানান, এমপি বানান, মন্ত্রী বানিয়ে পার্লামেন্টে পাঠান, ওরা আপনার মেয়ের বিচার করবে? বিচার করবে? এদেশে যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়, যারা একটু ধার্মিক, যারা ইসলাম প্রিয়, তাদের তো ভোট দিবেন না। কেন দিবেন না? নির্বাচনের সময় তারা আপনার পকেটে 1000 টাকা দেবে না। কেন দিবেন না? তারা নির্বাচিত হলে আপনি এলাকায় চাঁদাবাজি করতে পারবেন না। বাংলাদেশের অল্প কিছু লোক রাজনীতি করে, তারা পুরো বাংলাদেশের 18-20 কোটি মানুষকে শোষণ করে। তার বিরুদ্ধে কি দাঁড়াতে পারি আমরা? পারি না। হাসিনা 15.5 বছর টিকে ছিল না? কজন প্রতিবাদ করেছি? ধর্ষণ হয়েছিল না? বিচার হয়েছে? হয়নি। এখন দেখেন আবার শুরু হয়েছে একই অবস্থা। এই সরকার ক্ষমতা বসার পর কতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে বলেন? এর বিচারের কোনো আভাস পাচ্ছি? আমাদের এখন একটি মাথায় রাখতে হবে, সারা জীবন ক্ষমতায় থাকার জন্য সংবিধানকে কিভাবে কাটছাট করা যায়, কতটুকু মানা যায়। যে দলটি বিরোধী দলে থাকার সময় সংবিধান পুরোপুরি পারলে ছুঁড়ে ফেলে দেয়, বেগম জিয়া বলেছেন, তারা ক্ষমতা আসার পর সংবিধানে হাত দিতে চান না, কারণ এইভাবে তারা টিকে থাকতে চান, হাসিনা যেভাবে টিকে ছিল। লজ্জা লাগে এই বিএনপিকে আমি অন করতাম। আবারও বলছি, আমার বিএনপি ভাইরা দেখবেন এই ভিডিওটি, আমার ঘরে মেয়ে আছে, ছেলে আছে। আমি শুধু রামিসার কথা বলছি না, ঢাকার বনশ্রীর একটি হাফিজি মাদ্রাসা, আল কোরআন কি নাম জানি, একটি বাচ্চাকে বলাৎকার করে হত্যা করে বাথরুমে ঝুলিয়ে রাখা হয়েছে, তার পেছনে পায়ুপথে বিশেষ কিছু দাগ পাওয়া গেছে। একজন আলেম এই কাজটি করেছেন, যাকে সে কোরআন শিক্ষার জন্য বাচ্চাকে তার মা বাবা দিয়ে আসছে। এই যে এটার জন্য আমাদের পলিটিশিয়ানরা দায়ী, শুধু সেটা বলবো না, আমাদের সমাজ ভেঙে পড়েছে, প্রতিটা রন্ধে রন্ধে আমাদের পাপ ছড়িয়ে পড়েছে। আমাদের মেয়েগুলো এখন উল্লাপনায় মেতে উঠছে, ফেসবুক টিকটকে ছোট ছোট বাচ্চা মেয়েদের যাদের সামান্য একটু বুক উঠেছে, তাদের মারা তাদেরকে ভিডিও বানাচ্ছে কিছু পয়সা আয় করার জন্য। আমরা দেখছি, আমরা দেখে মনে করছি ছোট ছোট বাচ্চা মেয়েগুলির এই অবস্থা দেখে আমাদের মধ্যে রগ রগের দৃশ্য তৈরি হচ্ছে। কে করছে? মা, কিছু পয়সার জন্য লোভে পড়ে করছে, বিক্রি করছে তার মেয়েটাকে। হয়তো সেই মেয়েটা ধর্ষিত হচ্ছে না, আরেকটা মেয়ে হচ্ছে, তাই তো? আমাদের মেয়েগুলো আস্তে আস্তে আমাদের নাটক সিনেমা থেকে আমাদের সভ্যতা মানে কি বলবো সৌন্দর্য প্রকাশের জন্য এখন শরীর উন্মোচন করার যে অবস্থাটা, আমাদের একটা নায়িকার গায়ে ওড়না থাকে না। আমাদের সিনেমাগুলোতে কি রগরগের দৃশ্য, এই যে দৃশ্যগুলো দেখে একটা পুরুষ কি করে, সেখানে ঢুকে যাচ্ছে, তার মানে কন্ট্রোল হারায় ফেলছে। প্রতিটা পয়েন্টে পয়েন্টে মাদক ছড়িয়ে পড়ছে। মাদকগুলি এক একটা মাদক মানুষের মধ্যে যৌন স্প্রিয়া কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। এই মাদকগুলো খেয়ে কি হচ্ছে? ঘটনা যে ঘটলো, তার স্ত্রী ধর্ষককে এই মেয়েটাকে এনে দেয়, স্বামী স্ত্রী মিলে তাকে হত্যা করে।
এর চেয়ে ভয়াবহ ঘটনা হতে পারে? স্বামীকে স্ত্রী সহযোগিতা করছে এই কাজের জন্য, মানে মানা যায়? বলেন। এখন ধরেন এই লোকটা যে কাজগুলো করেছে, এই লোকটা নিজে স্বীকার করেছে, তার স্ত্রী স্বীকার করেছে, আর কোনো বিচারের প্রয়োজন আছে লং টাইম? 7 দিনের মধ্যে এই বিচারটা করা যায় না? আমাদের খলিফালা যারা আমাদের কি বলবো খোলাফায় রাশিদিন বা তারপরের যে প্রজন্মগুলো, তারা একটা বিচারের জন্য 10 বছর ওয়েট করছে, 20 বছর ওয়েট করছে, 1 দিন 2 দিন 3 দিনে বিচার শেষ হয়ে গেছে, একদিনও বিচার শেষ হয়ে গেছে। যেখানে সাক্ষী বা অপরাধী নিজে স্বীকার করছে হ্যাঁ আমি কাজটা করেছি, তাকে আদালতে নিয়ে লম্বা টাইম, নিম্ন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারপর এটাকে পেন্ডিং করে ফেলে রাখো আরো 20টা বছর, দরকার কি? এটাকে 7 দিনে বিচার করা যায় না? এই লোকটার কনফার্ম হওয়ার পর আমাদের আদালত, নিম্ন আদালত যখন প্রমাণ হয়ে গেছে যে সে অপরাধী, সে খুন করেছে, ধর্ষণ করেছে, তাকে শাহবাগের মোড়ে বা বাইতুল মোকাররমের সামনে এনে শিরোচ্ছেদ যদি প্রকাশ্যে করা হয়, এই দৃশ্যটা সকল টেলিভিশনে যদি দেখানো হয়, বাকিরা সাহস করবে সহজে যে বাংলাদেশে একটা নতুন রেওয়াজ তৈরি হলো যে এখন ধর্ষিতাকে কি বলে, ধর্ষণকারীকে বা হত্যাকারীকে এভাবে হত্যা করা হবে। এটা কমবে না? আপনারা ইসলামকে ঘৃণা করেন, কিন্তু দিন শেষে ইসলামের কাছে যান। যে বিচার ইসলাম করতে পারে সেই বিচার আমাদের এই গণতন্ত্র করতে পারে না। কিন্তু ইসলামকে ঘৃণা করলে এই সমাজ ব্যবস্থা আরো ভেঙে পড়বে। লিখে রাখেন, আল্লাহ আপনাদেরকে সেই জিনিসগুলো দেখাচ্ছে যে তোমরা ইসলামকে ঘৃণা করো, তোমরা এমন নেতাকে বাছাই করো যে মন্ত্রী হচ্ছে, এমপি হচ্ছে, সে 1000টা মানুষকে রেপ করে কিন্তু মন্ত্রী এমপি হয়, জানেন? একটার ক্যারেক্টার ঠিক নাই। ইলিয়াস সেদিন আমাকে বলতেছে যে ভাই হানি ট্র্যাপ নিয়ে একটা ভিডিও করতে গেছি, দেখি যে বহু নেতা আছে ফেসে আছে তার ভেতরে। বর্তমান সরকার, আমি আওয়ামী লীগ এটা বাদই দিলাম, সে তো এখন ক্ষমতায় নেই, বর্তমান সরকারের বড় বড় নেতারা যারা এখন বড় বড় কথা বলছেন, যারা এই বিচারগুলো করবেন, তারা নিজেরাই তো ফেসে আছে বিভিন্ন রকম নারী ঘটিত কেলেঙ্কারিতে, হানি ট্র্যাপে। এদের কাছে বিচার চান? এরা বিচার করবে? যিনি নিজে একটা নেত্রীকে বলেন এই আমার জন্য মেয়ে রেডি করো আমি আসতেছি, সেই লোক নিজে তো একটা শিশুকে রেপ করলো, 14-15 বছরের মেয়ে কি শিশু নয়, কিশোরী নয়? সে বিচার করবে? তো সে জানে না আমি যদি এটা বিচার করি কালকে তো আমারই ফাঁসি হবে। আপনারা সমাজ পাল্টাচ্ছেন না, দেশ পাল্টাচ্ছেন না, দেশ সংস্কার করতে দিচ্ছেন না। সংবিধান বলে 72-এর সংবিধান রেখে দিবেন যাতে করে অবৈধভাবে আবার টিকে থাকতে পারেন। আবার যখন আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসবে, এই বিএনপি সংবিধান পরিবর্তনের জন্য আবার দাবি তুলবে, কিন্তু নিজেরা পরিবর্তন করবে না। এই দেশের কাছ থেকে কি চান? আমি এখন গুপ্ত হয়ে যাব? যারা আমাকে এখন গুপ্ত বলবেন, তার বোন রেপ হলে বোধহয় বিষয়টা সমাধান হয়ে যাবে। তারা বুঝবেন তার মা, তার সন্তান বা তার বোন কথাগুলো সত্য না মিথ্যা বলছে। চিন্তা করেন, এই কাজগুলি কি বিএনপির কেউ করেছে? বিএনপির কেউ করেনি, জামাত করছে না, আওয়ামী লীগ করেনি, একজন ব্যক্তি করেছে। কিন্তু ব্যক্তির দায়টা এখন বিএনপির ঘাড়ে চাপছে না। কেন চাপছে? কারণ বিএনপি এখন ক্ষমতা আছে, বিচারটা করে দেখা। আশা করি বিএনপি হয়তো বিচার করবে, হয়তো বা করবেই না, হয়তো এই কয়দিন আলোচনায় থাকবে, হাদির মতো আলোচনায় থাকবে, মানুষ ভুলে যাবে আরেকটা ঘটনা, এইটার আর কিছুই হবে না। তাই তো হবে। রামিসার বাবা যেটা বললো, খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, খুব দুঃখের সাথে বলতে হচ্ছে, এই দেশটা পরিবর্তন হচ্ছে না আমাদের জন্য। আমরা জনগণ সবসময় নষ্ট লোকগুলোকে নেতা বানাই, চোর, বাটপার, মিথ্যাবাদীদেরকে সংসদে পাঠাই। আপনি জনগণ, আমি আবারও বলছি, আপনি জনগণ যতদিন এই লুটপাটকারী, চাঁদাবাজ, দস্যু, ঋণ খেলাপি, চরিত্রহীন, লম্পট লোকগুলোকে নেতা বানাবেন, আপনার মেয়ে, আপনার সন্তান, আপনার মা, আপনার বোন কেউ নিরাপদ থাকবে না। কোনো না কোনো ভাবে এরা ক্ষতিগ্রস্ত হবে। হয়তো নেতা করবে না, নেতার কর্মী করবে। মনে রাখেন, এটা হলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গজব। কারণ আমরা ভালো লোকগুলোকে ভোট দিই না, খারাপ লোকগুলোকে নির্বাচিত করি। এই শাস্তি আমাদের পেতে হবে। এর জন্য কোনো দলকে দোষ দিয়ে লাভ হবে না, দোষ দিতে হবে আগে আমাদের। আসেন, আমি জানি না এই বিচার আদৌ কখনো হবে কিনা, তারপর আমি চাইবো আমাদের স্বপ্নের একটা জায়গা তৈরি হোক। তারেক রহমান একটা বিচারের মাধ্যমে বাংলাদেশের ধর্ষণ প্রক্রিয়াটা বন্ধ করুক। তিনি একটা লম্বা টাইম না, মাত্র 15 দিন বা 7 দিনের মধ্যে যাতে সব ক্লিয়ার, এটাকে যেন আর লম্বা সময় না ঝোলায়। বাংলাদেশের প্রতিটি হাফিজি মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায়, কাওমি মাদ্রাসায়, শুধু মাদ্রাসা না, মাদ্রাসার বাইরেও যারা বলৎকারের সাথে সম্পৃক্ত হন, এইসব জায়গাতে সিসি ক্যামেরা, প্রত্যেকটা স্থানে সিসি ক্যামেরা বসানোর ব্যবস্থা করেন। যেসব মায়েরা তাদের সন্তানদেরকে হাফিজি পড়তে পাঠান, পারলে তাদেরকে সেখানে আবাসিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের বহু, সবার কথা বলবেন, বহু হুজুরদের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে। আমরা এগুলো নিয়ে সিরিয়াস কাজ করেছি। আমি নিজে সাংবাদিকতা করতে গেলে জেনেছি, এগুলো লজ্জায় বলতে পারি না। এখন হুজুর আবার ক্ষেপে আমার উপর, কাপড় খুলতে সময় লাগে না, বাচ্চাদের বলৎকার করতে সময় লাগে না, কিন্তু হচ্ছে এই ঘটনাগুলো। আপনার সন্তানকে এইভাবে ধ্বংস করতে দিয়েন না।
যেটা ঘটছে, এরকম একটা না, অজস্র ঘটনা প্রতিদিন ঘটছে। এই ঘটনাগুলো বন্ধ করা খুব জরুরি। আমাদের সামাজিক অবক্ষয়ের দিকে সমাজকে রক্ষা করতে হলে প্রতিটা পথ থেকে অশ্লীলতা বন্ধ করতে হবে। আমাদের নারীদেরকে আরো শালীন হতে হবে। শুধু নারীদের শালীনের সঙ্গে না, সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে সলিউশন আনতে হবে। একটি শুধু নারীকে বোরকা পরালে হবে না, নারীকে সব লাইনে আনতে হবে। পুরুষের রুচির পরিবর্তন করতে হবে, মাদক বন্ধ করতে হবে, অশ্লীলতা বন্ধ করতে হবে, প্রত্যেকটা সেক্টরে অশ্লীলতা বন্ধ করতে হবে। দর্শক, আসি ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। আমি আপনাদেরকে আজকে সকালের লাইভে বলেছিলাম যে কি বলে, ইরানকে পাকিস্তানের মাধ্যমে আমেরিকা কিছু প্রস্তাব পাঠিয়েছে। সেই প্রস্তাবের কিছু জিনিস তথ্য আকারে পেয়েছি, কতটুকু কনফার্ম এখন আমি সিরিয়াসলি না। আমেরিকা ইরানকে জানিয়েছে তারা মোটামুটি সবগুলো ইস্যু, ইরানের যে প্রস্তাবগুলো আছে, মানতে রাজি। ইরানের প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে যে আটকা পড়েছে, সেখান থেকে 25% এক মাসের মধ্যে ছাড় দিতে প্রস্তুত। ইরানের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, আন্তর্জাতিক বাজারে ইরান তেল গ্যাস বিক্রি করতে পারবে, হরমুজ প্রণালী ব্লকেট খুলে দেবে আমেরিকা। এরকম মোটামুটি প্রথম সারির সবগুলো চুক্তি আমেরিকা মেনে নিতে রাজি হয়েছে। তবে একটি শর্ত, যে ইরানের কাছে যে 400 গ্রাম বা তারও বেশি যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইউরেনিয়াম আছে, এটা ভিন্ন কোনো দেশকে দিতে হবে। আমেরিকাকে যদি ইরান দিতে নাও চায়, না দেখ, বাট অন্য কোনো দেশকে দিলে হবে। সেটা রাশিয়া হতে পারে, চীন হতে পারে, যে কোনো একটা দেশ হতে পারে। এরকম একটি প্রস্তাব দেওয়া হয়েছে। আর হরমুজ প্রণালী টোল ইস্যুতে বোধহয় এখনো আমেরিকা পুরোপুরি রাজি হয়নি। তো প্রশ্ন হলো যে আমেরিকা ইরানের সবগুলো শর্ত যখন মেনে নিচ্ছে, এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সাথে সকালের লাইভে বলেছি নেতানিয়াহুর একটা দীর্ঘ আলাপ হয়েছে টেলিফোনে, এবং দুজনের মধ্যে ব্যাপক ঝগড়াঝাটির হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। ট্রাম্প যুদ্ধবিরতি করে তিনি তার মুখটা রক্ষা করে তিনি তার দেশে পুনরায় মধ্যবর্তী নির্বাচন মুখোমুখি হতে যাচ্ছেন। আর ইসরায়েলের নেতানিয়াহুর কথা হলো যুদ্ধ আবার শুরু করতে হবে এনি হাউ। তিনি যুদ্ধের বিকল্প দেখছেন না, বলছেন ইরানের একটা শর্ত মানা যাবে না, যুদ্ধে নামতে হবে ইরানের বিরুদ্ধে। এ নিয়ে দুই নেতার মধ্যে ব্যাপক তর্ক বিতর্ক হয়েছে। বোঝা যাচ্ছে যে ইসরায়েল আমেরিকাকে কন্ট্রোল করছে, আমেরিকা ইসরায়েলকে নয়। বিষয়টা এরকম হয়ে গেছে, এবং লেবানন সহ সব ফ্রন্টের যুদ্ধ বন্ধ হবে, এই বিষয়গুলো আমেরিকা মেনে নিয়েছে, ইরানের শর্তগুলো। তো দুজনের কথার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমেরিকাকে বলছে যে ইরানের কোনো শর্ত মানা যাবে না, যুদ্ধে নামতে হবে। হঠাৎ করে দেখলাম ইরানের মধ্যে এয়ার স্পেস বন্ধ করে দেওয়া হয়েছে, আকাশ বিমান চলাচল বন্ধ, এবং আমেরিকার ইরানের মধ্যে জরুরি কিছু মিসাইল আপলোডের কাজ শুরু হয়ে গেছে। মানে ইরান একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, যাতে করে অন্য দেশের বিমান হঠাৎ করে ঢুকতে না পারে, সেজন্য আকাশ ব্যবস্থা বন্ধ করা হচ্ছে। সবকিছু জরুরি অবস্থা যেটা হয় যুদ্ধের মধ্যে, প্রতিটি জায়গায় একটা রেড অ্যালার্ট জারির মতো ঘটনা ঘটছে ইরানের মধ্যে। কয়েকটি সূত্র বলছে যে ইরানের কাছে তথ্য আছে যে কোনো সময় আমেরিকা ইসরায়েল আক্রমণ করতে পারে। প্রশ্ন হতে পারে যে যেখানে দুটো দেশের মধ্যে যুদ্ধবিরতির পর শর্ত মানামানির একটা আলোচনা চলছে, হঠাৎ করে সেখানে ইরানের এই রণপ্রস্তুতি বা ইরানের কাছে তথ্য কি করে এলো যে তারা যে কোনো সময় একটা আক্রমণ করতে পারে? তার মানে হলো আমেরিকার ব্যাপারে ইরান যে কথাটা বারবার বলছে যে আমরা ওদেরকে বিশ্বাস করতে পারছি না, ওরা আমাদের সাথে আলোচনা টেবিলে থাকতে আমাদের উপর আক্রমণ করছে বারবারই। দুবার আক্রমণ হয়েছে, দুবারই আলোচনা টেবিলে থাকা অবস্থায় হয়েছে। তো এখন যদি আল্লাহ না করুক আবারও ইরান একটা আক্রমণ করে বসে, এটি হবে ইতিহাসের একটি নির্লজ্জ ঘটনা। কারণ আমেরিকার যে প্রস্তাবগুলো পাঠিয়েছে ইরানকে, ইরান সেগুলো এখন মূল্যায়ন করে নিজেরা একটা প্রস্তাব আমেরিকাকে পাঠাবে। এবং আমেরিকা, আমি যে কথাগুলো বললাম, এখন পর্যন্ত কোনো খবরে আপনারা দেখেননি যে এটা আমেরিকা কি কি বিষয়ে রাজি হয়েছে। আমি মধ্যপ্রাচ্যের কিছু আউটলেট থেকে, মানে কিছু সেই সোর্সগুলি না দেই, আমি তথ্যগুলো কালেক্ট করার চেষ্টা করেছি, পেয়েছি। হয়তো বা পরবর্তী আপনারা জানবেন যে খবরগুলো আরো ফ্ল্যাশ হয়ে গেছে, যেগুলো আমি এখন বলছি। আজকে পান বা কালকে পেতে পারেন, বা আজকে গভীর রাতে পেতে পারেন। তো ইসরায়েলের ইচ্ছায় যদি ডোনাল্ড ট্রাম্প আবার যুদ্ধে জড়িয়ে পড়ে, এটা খুব ভয়াবহ আকার হবে। কারণ ইরান বলে দিয়েছে এবার আমার উপর আক্রমণ করলে আমি দুটো কাজ করব। এক, আমি নিউক্লিয়ার অস্ত্র বানাবো, আর আটকাতে পারবে না। দুই, ইরান বলছে আমি গালফকে আর রাখবো না, পুরো গালফ মুছে ফেলবো, এবং আরব আমিরাতকে উটের জগতে, মানে কি বলবো, সেই সাহাবিদের যুগে পাঠায় দিবে, যখন আর কোনো প্রযুক্তি ছিল না। পুরো আরব আমিরাতকে মিশিয়ে ফেলবে, এবং আরব আমিরাতকে দখল করার ঘোষণা দিয়েছে ইরান। তার মানে এই যুদ্ধটা বৃহৎ আকারে হবে। এবং আরো যে তথ্য পাওয়া গেছে, ইরান প্রথমে ধীরে ধীরে অ্যাটাক করেছে, প্রতিদিন সীমিত আকারে অ্যাটাক করে শত্রুকে দমন করেছে। এবার ইরান চাচ্ছে ঝটিকা বেগে একদিনে কয়েক শত মিসাইল ছুটবে,
মানে ম্যাসিভ আকারে একটা কি বলবো ধ্বংসলীলা চালাবে। এবার ইরানের পরিকল্পনা ভিন্ন, কারণ ইরান প্রচুর পরিমাণ মিসাইল তৈরি করেছে, স্টোরেজ করে রেখেছে এবং ভয়াবহ মিসাইল তৈরি করেছে, ড্রোন তৈরি করেছে। তো বলা হচ্ছে এবার যুদ্ধটা পূর্বের চেয়ে অনেক ভয়াবহ হবে, যেটা পৃথিবীকে এক অনিষ্টের দিকে নিয়ে যাবে। দর্শক, এই টেনশনগুলো আমাদেরকে আরো ভাবিয়ে তুলছে। আমরা বারবারই বলছি আমরা যুদ্ধের পক্ষে না, আমরা শান্তির পক্ষে। আমরা চাই এগুলো বন্ধ হোক, কিন্তু ট্রাম্পকে ইসরায়েল কোনোভাবেই সেই পথে হাঁটতে দিচ্ছে না, আবারও তাকে যুদ্ধে নামাবার চেষ্টা করছে। আমরা চাই ট্রাম্প তার নিজের সিদ্ধান্তে বা আমেরিকার সিদ্ধান্তে তিনি যুদ্ধ থেকে ফিরে আসুন, ওই দেশটির প্ররোচনায় তিনি আর কোনো ভয়াবহ পরিস্থিতি তৈরি না করুন। আল্লাহ হাফেজ।